এক যুবক ট্রেনে উঠেছে, হাতে কিছু ফুল নিয়ে। উঠে দেখে এক বৃদ্ধ লোকের পাশে ছাড়া আর কোথাও সিট খালি নেই। উনি গিয়ে বৃদ্ধ লোকের পাশে বসে মুচকি মুচকি হাসতেছে, আর একটু পর পর পকেট থেকে একটা ছোট্ট আংটির বক্স বের করে দেখতেছে। ওনার এসব কর্মকাণ্ড দেখে পাশে বসে থাকা বৃদ্ধ লোক বলে উঠল, কাকে প্রপোজাল দিতে যাচ্ছ বুঝি? যুবক বলল, হ্যাঁ, আমার কলিগের সাথে গত 7 মাসের সম্পর্ক, আজকে ওকে প্রপোজাল দিতে যাচ্ছি। বৃদ্ধ জিজ্ঞেস করলো, তা উনি কি তোমার জীবনের প্রথম নারী? যুবক বলল, না, আমার স্ত্রী আছে, 2 বছরের সংসার জীবন আমাদের। বিয়ের আগেও 3-4 বছরের প্রেমের সম্পর্ক ছিল। বৃদ্ধ আবার প্রশ্ন করলো, তা তোমার গার্লফ্রেন্ড বুঝি খুব সুন্দরী? যুবক বলল, হ্যাঁ, তবে আমার স্ত্রী অনেক সুন্দরী ছিল, কিন্তু বিয়ের পরেও কেমন যেন হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, পেটের ভুঁড়িটাও কেমন যেন বাড়তেছে, নিজের খেয়াল রাখে না একদম, আগের মতো আকর্ষণীয় লাগে না ওকে। বৃদ্ধ জিজ্ঞেস করলো, এই কারণে তাকে ছেড়ে তোমার কলিগকে প্রপোজাল দিতে যাচ্ছ বুঝি? যুবক চুপ হয়ে রইল। একটু পরে বৃদ্ধ বলল, আমি কি তোমার ফেসবুক আইডিটা পেতে পারি? যুবক বলল, অবশ্যই। তারপর বৃদ্ধ লোকটা যুবকের আইডিতে গিয়ে পোস্ট করা ছবিগুলো দেখতে লাগলো। বৃদ্ধ বলল, বাহ, তোমার ছবিগুলো তো বেশ সুন্দর হয়েছে, তুমি দেখতে যেমন তার চেয়েও বেশি হ্যান্ডসাম আর আকর্ষণীয় লাগতেছে। একটা কাপল ছবি দেখে বৃদ্ধ বলল, এটা তোমার বউ বুঝি? যুবক বলল, হ্যাঁ। পরে একটা ছবি যুবক বৃদ্ধকে দেখিয়ে বলল, এটা আমার বিয়ের আগের ছবি। বৃদ্ধ বলল, তোমার বউ তো সিনেমার কোনো হিরোইনের চেয়ে কম সুন্দরী ছিল না। বর্তমানে ছবিটাও দেখলাম, দেখে বোঝা যাচ্ছে নিজেরা যত্ন নেয় না, হয়তো সময় পায় না, জব সংসার সামলিয়ে মেয়েদের হাতে তেমন সময় থাকে না। বিয়ের পরে মেয়েরা তাদের পুরো সময়, বলতে গেলে সংসারকে পুরো পৃথিবী বানিয়ে ফেলে। শোনো যুবক, আজকে যে সৌন্দর্যের মোহে তুমি এমন একটা মানুষকে ছেড়ে যাচ্ছ, যে কিনা তোমাকে তার পুরো অস্তিত্ব জুড়ে ভালোবেসেছে, তোমাকে তার পৃথিবী বানিয়ে নিয়েছে, যার সম্পর্কে তুমি পুরোটাই জানো, তাকে ছেড়ে এমন একজনের কাছে যাচ্ছ যাকে তুমি অতটা ভালো করে জানো না। হয়তো 7 মাসের সম্পর্ক, কতটুকু বা মানুষকে জানা যায়। গ্যালারির সবচেয়ে ভালো ছবিটাই মানুষ তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তেমনি ক্ষণিকের পরিচয়ের মানুষগুলো তার সবচেয়ে ভালো ব্যবহারটাই সবার সামনে তুলে ধরে, তার আসল রূপটা লুকিয়ে রাখে, সময় সেটা প্রকাশ পায়। জানো তো, প্রদীপের নিচে অন্ধকার রয়েছে। তুমি এমন একজনকে ছেড়ে যাচ্ছ যার সবটাই তোমার জানা, তার কিছু খারাপ দিক হয়তো তোমাকে কষ্ট দিলেও তার এমন হাজারটা ভালো দিক রয়েছে যেটা তোমাকে আনন্দ দিতে পারে, সুখী করতে পারে। অপরদিকে যার খারাপ দিকটা বা ভালো দিকটা কোনোটার পরিমাণে তোমার জানা নেই, তেমন এক অনিশ্চিত জীবনের দিকে তুমি পা বাড়াচ্ছ, তা মুচকি হেসে। তুমি কতই না বোকা। তোমার ভাগ্যটা ভালো, মানুষের আসল রূপ বোঝানোর জন্য একজন বৃদ্ধের সাথে তোমার দেখা হয়েছে। 30 বছর আগে আমি যখন তোমার মতো সেম ভুলটা করেছিলাম, তখন আমাকে বাস্তবতা বোঝানোর জন্য আমার পাশের সিটে যদি একজন বসতো, তাহলে 28টা বছর ধরে এই ট্রেনে আমার হারিয়ে ফেলা ভালোবাসাকে খুঁজতাম না। সে আজকে আমার পাশেই সিটে বসে থাকতো, আমার হাতটা ধরে হাজারটা খুনসুটির গল্প শোনাতো। এবার যুবক বৃদ্ধকে জিজ্ঞেস করলো, আমি কি জানতে পারি কিভাবে আপনি আপনার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছেন? বৃদ্ধ বলতে শুরু করলো, আমি আমার স্ত্রীর প্রতিবেশী ছিলাম, পাশাপাশি বাড়ি আমাদের, ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া, তারপরে স্কুল কলেজ একসাথে গ্রাজুয়েশন শেষ করি। স্কুল জীবন থেকে আমাদের ভালোবাসার সম্পর্ক, কথা ছিল যেদিন আমরা গ্রাজুয়েশন শেষ করব সেদিন বিয়ে করব। সেই অনুযায়ী গ্রাজুয়েশনের শেষের দিন বিয়ে করি। আমি আমার বাবা মার একমাত্র সন্তান ছিলাম। ওর অবশ্য একটা ভাই ছিল, 10-12 বছরের বয়সে ওর ভাইটা মারা যায়। সদ্য গ্রাজুয়েশন শেষ করা আমরা দুজনে বেকার ছিলাম। এরই মধ্যে আমার স্ত্রীর চাকরি হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেও কোথাও যখন চাকরি হচ্ছে না, তখন আমাদের বাড়িটা বিক্রি করে ছোট্ট একটা ব্যবসা শুরু করি। আমার স্ত্রী চাকরি বাসার কাজ সামলিয়ে আমার ব্যবসায় সময় দিত। আমাদের দুজনের পরিশ্রমের ফলে অল্প সময়ের মধ্যে আমাদের ব্যবসা দ্রুত উন্নতি হয়। ছোট্ট 2 রুমের ঘরে থেকে শুরু করা ব্যবসা আজকে শ্রমিক ছাড়াই 40-50 জন এমপ্লয়ি আমার অফিসে কাজ করে। আমার ব্যবসার এই অবস্থানের পিছনে আমার চেয়ে বেশি অবদান আমার স্ত্রীর। অফিসে নতুন এক নারী এমপ্লয়ি জয়েন করে। উনি যে একমাত্র নারী এমপ্লয়ি তা না, 20-25 জন নারী আগে থেকেই এখানে কাজ করে, কিন্তু উনি সবার থেকে একটু ভিন্ন, কেমন যেন
কারণ অকারণে আমার রুমে চলে আসতো, নিজেকে আমার সামনে আকর্ষণীয় করে তুলে ধরার চেষ্টা করত। প্রথমে ব্যাপারটা আমি লক্ষ্য না করলেও ধীরে ধীরে বুঝতে পারি উনি আমার কাছাকাছি আসার চেষ্টা করতেছে। একদিন আমি অফিসে ছুটি শেষে বসে আছি, সব এমপ্লয়ি চলে গেছে। আমার স্ত্রী আসার অপেক্ষার জন্য বসেছিলাম। ও প্রতিদিন অফিস শেষ করে 2 ঘন্টার মতো আমার অফিসে সময় দেয়, আমাকে সাহায্য করে। আজকে আধা ঘন্টা হয়ে গেছে, এখনো আসতেছে না। হঠাৎ নতুন এমপ্লয়ি 2 কাপ কফি আর হাতে একটা কাগজ নিয়ে আমার রুমে আসলো। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখনো বাসায় যাননি? নতুন এমপ্লয়ি বলল, আজকে আমার কাজ শেষ করতে একটু লেট হয়ে গেছে। বের হচ্ছিলাম এমন সময় একটা লোক এই খামটা দিয়ে বলল, ম্যাডাম এটা আপনাকে দিতে বলছেন। ওনাকে বললাম, স্যারকে আমি দিয়ে দেবো না, আপনি চলে যান। আমার হাতে কফি আর খামটা দিয়ে মেয়েটার সামনে চেয়ারে বসলো। আমি খামটা খুলে চিঠিটা পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা ছিল, আমার অফিসে নতুন প্রজেক্ট আসছে, ক্লায়েন্টকে আজকেই সাবমিট করতে হবে। আমাদের অফিসের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা মিটিং রুমে বসে আছি। তোমাকে যে টেলিফোন করে জানাবো সে সুযোগও পাইনি। তখন অবশ্য মোবাইলের যোগ ছিল না, টেলিফোন করার সুযোগ পাইনি, তাই পিয়নকে দিয়ে এটা পাঠালাম। আজকে আমি আসতে পারবো না, কালকে 2 ঘন্টা বেশি সময় দিয়ে তোমার অফিসের কাজ শেষ করে দেবো নে। আমার স্ত্রী চিঠিটা পড়ে ওর জন্য খুব খারাপ লাগলো। সারাদিন অফিসে কত কাজ করে, একটা এমপ্লয়ি যতটা স্যালারি পায় তার চেয়েও বেশি পরিশ্রম কর্তৃপক্ষ করিয়ে নেয়। আমার স্ত্রী ওর অফিসের কাজ শেষ করে আমার অফিসে এসে কাজ করে, আবার বাসায় গিয়ে সব কাজ ওকেই করতে হয়। এটা ভাবতেই কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। চিঠিটা পড়া শেষ করে মেয়েটাকে বললাম, আপনি বাড়িতে চলে যান। উনি বলল, একটু বসি স্যার, আপনার সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে, বাসায় আমার তেমন কোনো কাজ নেই। এই কথা সেই কথা বলতে বলতে প্রায় ঘন্টাখানেক পার হয়ে গেছে। এরপর থেকে প্রায় প্রতিদিনই দুপুরবেলা নতুন এমপ্লয়ি ওর খাবার নিয়ে আমার রুমে আসতো। আমার স্ত্রী অবশ্য প্রতিদিন খাবার বানিয়ে দিত। নতুন মেয়েটা একদিন এক রকমের খাবার বানিয়ে আনতো। আমার স্ত্রী দেয়া খাবারগুলো এখন আর খাওয়া হয় না, অভাবেই রয়ে যায়। আস্তে আস্তে কখন যে আমি আর আমার নতুন এমপ্লয়ি এত ঘনিষ্ঠ হয়ে গেছি বুঝতে পারিনি। একদিন ও একদিন ও আমাকে প্রপোজাল দিয়ে বসলো, আমি আর না করতে পারলাম না। এরই মধ্যে ওর প্রতি আমার মনে আলাদা একটা জায়গা তৈরি হয়েছে। আমাদের বিয়ের 4.5 বছর চলতেছে। আমার ব্যবসা আর একটু উন্নতি হলে বাচ্চা নেব, আমার স্ত্রী চাকরি ছেড়ে দিয়ে সংসার আর আমার অফিসে সময় দিবে, এই প্ল্যান ছিল আমাদের। এর মধ্যে আমার জীবনে নতুন কেউ আসলো। সকাল 11টা, আমার রুমে নতুন মেয়েটা বসে আছে আমার বুকে মাথা রেখে। হঠাৎ আমার স্ত্রী আমার রুমে চলে আসলো। ও সাধারণত বিকেলে অফিস শেষ না করে আসে না, আজকে অফিস থেকে ছুটি নিয়েছে, আমার সাথে শপিং করবে, দুপুরে একসাথে খাবে। এসে দেখে এই অবস্থা। ও শুধু আমার দিকে তাকিয়ে এতটুকু বলল, কেন আমাকে ধোকা দিলাম? তারপরও চলে গেল। আমি আর তখন যাওয়ার সাহস পাইনি। ও আমাকে যেমন পাগলের মতো ভালোবাসে, তেমনি অন্ধের মতো বিশ্বাসও করত। ও হয়তো কখনো ভাবেনি আমি ওকে ধোকা দেব। ঘন্টাখানেক পরেই আমি বাসায় গেলাম। নতুন মেয়েটার মোহে এতটা পাগল ছিলাম যে আমাদের এত বছরের ভালোবাসার সম্পর্ক, আমাকে প্রতিষ্ঠিত করার জন্য ওর এত পরিশ্রম, এত কষ্টের দিনের কথাগুলো ভুলে গিয়েছিলাম। সম্পর্কটা নতুন করে ঠিক করানোর বিন্দুমাত্র চেষ্টাও করিনি। বাসায় গিয়ে দেখি আমার স্ত্রী ওর ব্যাগ গুছিয়ে বসে আছে, কান্না করতেছে। আসার পর থেকে যে ও কান্না করতেছে সেটাও চোখ দেখলেই বোঝা যাচ্ছে। আমি কবে কবে যে এত নিষ্ঠুর হয়ে উঠলাম, ওর থেকে এত দূরে সরে গেছি, একটা কথাও বললাম না, ওকে আঁকলে রাখার চেষ্টাও করলাম না। ও উল্টো মনে মনে খুশি হলাম। ও নতুন মেয়েটার ফোনে ঘুম ভাঙলো আমার। আজকে ওর সাথে আমার বিয়ে। গতকাল আমার স্ত্রী ডিভোর্স লেটার পাঠিয়েছে। নতুন সংসার শুরু করলাম আমরা। খুব ভালো সময় কাটতেছে আমাদের। আমার নতুন স্ত্রীর শপিং করার খুব শখ। প্রায় দিনই দুজনে শপিং করি, বাইরে খাওয়া দাওয়া করি, এখানে ওখানে ঘুরে বেড়াই। অফিসে 3-4 ঘন্টার বেশি তেমন একটা বসা হয় না। দেখতে দেখতে আমার নতুন বিয়ের 1 বছর চলে আসছে। বউ বায়না ধরেছে, প্রথম বিবাহ বার্ষিকীতে নতুন গাড়ি গিফট করতে হবে। এই 1 বছরে ব্যবসায় সময় না দেওয়াতে ব্যবসার অবস্থা তেমন ভালো না। একজন পার্টনার নিলাম, তাকে বলে অফিস থেকে কিছু টাকা ধার হিসেবে নিয়ে আমার স্ত্রীর জন্য গাড়ি কিনে দিলাম। আমাদের বিবাহ বার্ষিকীতে
আমাদের বাসায় ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করলাম। অফিসের সকল এমপ্লয়ি, আমার নতুন ব্যবসার পার্টনার ও তার কিছু ফ্রেন্ড আসলো। আমার ব্যবসায়ী পার্টনারের ফ্রেন্ডদের মধ্যে একজন শহরের সবচেয়ে প্রভাবশালী একজনের ছেলে। বলতে গেলে ওনারা এই শহরকে নিয়ন্ত্রণ করে। অনুষ্ঠান শেষ করে সবাই চলে গেল। আমি আর আমার স্ত্রী মিলে পুরো ঘর পরিষ্কার করলাম। আজকে খুব টায়ার্ড লাগতেছে, এটা বলে আমি শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে দেখি আমার স্ত্রী কার সাথে যেন কথা বলতেছে। আমি জিজ্ঞেস করলাম, এত রাতে কার সাথে কথা বলতেছ? ও বলল, আমার এক বান্ধবী। আমি কিছু না বলে আবার ঘুমিয়ে পড়লাম। 4-5 দিন পরে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলল, তোর সাথে কি ছোট ভাবির, মানে আমার বর্তমান স্ত্রীর কথা জিজ্ঞেস করলো। ওনার কি ছাড়াছাড়ি হয়ে গেছে? আমি বললাম, না, কি বলিস এইসব, আমাদের মাঝে তো কোনো সমস্যাই নাই, তো ছাড়াছাড়ি কেন হবে? তাছাড়া ও আমাকে অনেক ভালোবাসে। আমার বন্ধুটা বলল, তাহলে হয়তো আমি ভুল দেখেছি। ভাবির মতো একজনকে দেখলাম গাড়িতে একটা ছেলের সাথে হাত ধরাধরি করে বসে আছে। আমি ওর কথায় আর গুরুত্ব না দিয়ে ফোনটা রেখে আমার কাজে মনোযোগ দিলাম। আমার ব্যবসা ভালো যাচ্ছে না। ব্যবসার যত ইনভেস্ট ছিল তার 75%ই শেষ, বাকিটা আমার পার্টনারের। এদিকে আমার বউর হাতের খরচ যেন দিন দিন বাড়তিছে। আজকে এটা তো কালকে ওটা, না দিলে সেটা নিয়ে আবার ঝামেলা করে। সম্পর্ক যাতে খারাপ না হয় সেজন্য কিছু বলতেও পারতেছি না। শরীরটা আজকে খুব খারাপ লাগতেছে। ভাবলাম আজ আর অফিসে যাব না। বউকে বললাম, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, খুব মাথা ব্যথা করতেছে। ও রেগে বাইরে চলে গেল। না দিলে না, এখানে রাগের কী আছে বুঝলাম না। সকালে নাস্তাটাও বানালো না। প্রায় সময় আমি কিছু একটা বানিয়ে খেয়ে অফিসে চলে যাই। দুপুরের খাবার বাইরে খাই। স্ত্রী হিসেবে এই 1.5 বছরে কোন দায়িত্বটা পালন করেছে? আজকে আমার প্রথম স্ত্রীর কথা কেন জানি মনে পড়ে গেল। 1.5 বছর হবে ওর সাথে আমার ডিভোর্স হয়েছে। এই 1.5 বছরে একবার ওর সাথে আমার দেখা হয়নি, কথাও হয়নি। ও ফোন দিবে না জানি, আমিও আর ফোন দেইনি। আমার যখনই শরীর খারাপ হতো ও মনে হয় পাগল হয়ে যেত। মাথায় হাত বুলিয়ে দেওয়ার কথা বলা লাগতো না, কত যত্নই না করতো। আর সেই মানুষটাকে আমি ধোঁকা দিয়েছি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। কলিং বেলের শব্দে ঘুম ভাঙে। দরজা খুলে দেখি আমার বাসার বাড়িওয়ালা। আমার নাকি 2 মাসের বাসা ভাড়া বাকি। শুনেতে আমি অবাক। কি বলে, প্রতি মাসের ভাড়া তো আমার স্ত্রীর কাছে 1 তারিখের আগেই দিয়ে রাখি। আমি নানান কাজে ব্যস্ত থাকি, তাই ও দিয়ে আসে। কালকে দেব বলে বাড়িওয়ালাকে বিদায় দিলাম। নাস্তা বানাতে গেলাম, সকাল থেকে কিছুই খাওয়া হয় নাই। দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো, আমার স্ত্রী বাসায় আসার নাম নাই। দিন দিন ওর আচরণ কেমন যেন হয়ে যাচ্ছে। আজকে আসলে এই নিয়ে কথা বলবো ওর সাথে। রাত 11টার দিকে ও আসলো। বারান্দায় দাঁড়িয়েছিলাম আমি। দেখলাম অপরিচিত একটা গাড়ি ওকে নামিয়ে দিয়ে গেল। বাসায় এসে আমাকে কিছু না বলে সোজা গোসলখানায় ঢুকে গেল। ওর গোসল করতে 2-3 ঘন্টা সময় লাগে। ওর জন্য অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে গেছি। সকালে ওকে জিজ্ঞেস করলাম, কালকে সারাদিন কোথায় ছিলা? ও বলল, আমার কাজ ছিল। আমি জিজ্ঞেস করলাম, কী এমন কাজ এত রাত পর্যন্ত করা লাগলো? এমন না যে তুমি জব করো, যে সেজন্য অফিসে কাজ করতে করতে দেরি হয়ে গেছে। ও বলল, আমার বান্ধবীর বার্থডে ছিল, সেখানে গেছি। অসুস্থ আমাকে রেখে তুমি তোমার বান্ধবীর বার্থডে পালন করো, আমার চেয়ে তোমার কাছে তোমার বান্ধবী বড় হয়ে গেল। ও বলে উঠল, ঘ্যান ঘ্যান করো না তো, আর ভালো লাগে না। আমি ওকে জিজ্ঞেস করলাম, 2 মাসের বাসা ভাড়া দেওনি কেন? ও বলল, সংসারের কাজে খরচ হয়ে গেছে। সংসারের খরচ তো প্রতি মাসে আমি আলাদা করে দেই, তো এতগুলো টাকা কি করলা? আমাকে বলনি কেন? বাসা ভাড়াও দাওনি। আমার স্ত্রী বলে উঠল, নিজের বাড়ি করার ক্ষমতা নেই, আসছে বাসা ভাড়ার খবর নিতে। সব টাকা খরচ হয়ে গেছে, বাসা ভাড়া দিয়ে দিও। এই বলে ও আবার বাইরে চলে গেল। ওরা এইসব কর্মকাণ্ড, অন্যদিকে ব্যবসার ওই অবস্থা, কিছুই ভালো লাগে না। মানসিকভাবে বিপর্যস্ত আমি। কারো কাছে শেয়ার করব সেটাও পারতেছি না। অফিসে বসে আছি, আমার পার্টনার রুমে আসলো। এই কথা সেই কথা, এক পর্যায়ে বলল, ভাই, আপনি কিছু মনে না করলে আপনাকে কিছু কথা বলবো। আমি বললাম, কি মনে করবো ভাই, নির্দ্বিধায় বলেন। ও যা বলল তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে।
মনে হচ্ছে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে আমার স্ত্রী নাকি আমার পার্টনারের এক ফ্রেন্ডের সাথে, যার বাবা এই এলাকার প্রভাবশালী, তার ছেলের সাথে ঘুরতে দেখেছে। এমনকি হোটেলের রুমেও ছিল ওরা। আমার পার্টনার বলল, আমি অনেকবার ভাবিকে দেখেছি আমার ওই ফ্রেন্ডের সাথে। আপনাকে আগেই বলাও দরকার ছিল, কিন্তু সাহস পাইনি। আপনি যদি আমাকে ভুল বোঝেন, সেজন্য কিছু বলিনি। তাছাড়া আপনি যে ভাবিকে অনেক ভালোবাসেন, সেটাই কয়দিনে বুঝতে পারছি। আপনি নিজেকে সামলান, ভাবিকে ওই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসেন। ভাবি যদি ভেবে থাকে ওই ছেলে ওনাকে বিয়ে করবে, তাহলে ভুল ভাবতেছে। ওই ছেলে এমনই, আজকে এই মেয়ে তো কালকে ওই মেয়ে। এইসব ছেলেরা কখনো একজনের হয় না। এই বলে আমার পার্টনার রুম থেকে চলে গেল। আমি নিস্তব্ধ হয়ে বসে রইলাম। কি করব? কিভাবে এই সমস্যার সমাধান করব? আদৌ এই সমস্যার কি কোনো সমাধান আছে? এইসব ভাবতে ভাবতে শরীরটা কেমন যেন অসুস্থ লাগতেছে। একটু পরে রুম থেকে বেরিয়ে আমার অফিসের এক এমপ্লয়িকে বললাম আমার গাড়িটা চালিয়ে আমাকে একটু বাসায় পৌঁছে দিতে। আমার শরীরটা ভালো লাগতেছে না, গাড়ি চালাতে পারবো না। বাসায় ফিরে শুয়ে আছি। 3-4 ঘন্টা পরে আমার স্ত্রী বাসায় আসলো। ওকে খুব হাসি খুশি লাগতেছে। আমি উঠে বসলাম। ওকে বললাম, আমাকে এক গ্লাস পানি দাও তো। ও আমার দিকে চোখ বড় বড় তাকিয়ে বলে উঠল, আমাকে দেখলেই তোমার কাজের কথা মনে পড়ে? বাসায় 1 সেকেন্ডের জন্য শান্তি নেই। আমি আর কথা না বাড়িয়ে নিজেই উঠে এক গ্লাস পানি খেলাম। ও গোসল করতে গেল। আমি বসে বসে অপেক্ষা করতেছি ওর গোসল শেষ হলে পুরো ব্যাপারটা নিয়ে ওর সাথে কথা বলবো। এর মধ্যে চোখ যায় একটা ভ্যানিটি ব্যাগের দিকে। নতুন কিনেছে মনে হয়, ভালো ব্র্যান্ডের দেখে মনে হচ্ছে। ব্যাগের চেইন খোলা ছিল, সেখানে একটা গহনার বক্স রাখা। ওদিকে আর তাকালাম না। ওর গোসল শেষ হলে ওকে বললাম, তোমার সাথে কিছু কথা আছে। আজকে বিষয়গুলো নিয়ে কথা বলা খুব দরকার। তুমি কি আজকাল কারোর সাথে খুব ঘনিষ্ঠ হচ্ছ নাকি? অনেকে তো ব্যাপারটা দেখে আমার কাছে বলেছে, আমার প্রতিও তোমার কোনো খেয়াল নেই। লাস্ট কবে আমার সাথে 2 মিনিট কথা বলেছ বলো তো? ও বলে উঠল, যেসব পুরুষ মানুষ স্ত্রীর খরচ দিতে পারে না, তার কোনো কিছু জানার অধিকার নেই। আমি বলে উঠলাম, তোমার কোন চাওয়া আমি পূরণ করিনি বলো? ইদানিং আমার ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না, তাই হয়তো আগের মতো অতটা খরচ দিতে পারি না, তবে কমও দেই না। এটা অস্বীকার করতে পারবা? আমার অবস্থা খারাপ বলে তুমি অন্য পুরুষের সাথে সম্পর্ক করবা? এটা কেমন লজিক? ভালোবেসে তোমাকে বিয়ে করেছিলাম আমার প্রথম স্ত্রীর জন্য। এর 100 ভাগের 1 ভাগ করিনি, যা তোমার জন্য করেছি। ওকে ছেড়ে তোমার কাছে আসছি, আর আজ তুমি আমার সাথে এমনটা করলা। আমার ভুল কোথায়? আমার স্ত্রী বলে উঠল, যে পুরুষ নিজের বউ থাকার পরেও অন্য নারীর প্রতি আসক্ত হয়, তার কাছে ভুল সঠিক বলার প্রয়োজন মনে করি না। হ্যাঁ, আমি অন্য পুরুষের সাথে সম্পর্ক করেছি। সে তোমার থেকে 1000 গুণ বেশি ভালোবাসে আমাকে। আমার কোনো চাওয়াই অপূর্ণ রাখে না। ওর ভ্যানিটি ব্যাগ থেকে একটা নেকলেস বের করে বলে, এটা ডায়মন্ডের নেকলেস। জীবনে দিয়েছো কখনো এমন কিছু? ওর কথাগুলো শুনছি আর ভাবতেছি, এই ওকে কতগুলো গহনা আমি নিজে দাঁড়িয়ে থেকে কিনে দিয়েছি। ও একা গিয়ে কিনেছে, সেগুলোর কথা না হয় নাই বা বলি। অর্থের কাছে মানুষ বুঝি এভাবেই অন্ধ হয়ে যায়। আমি ওকে বললাম, দেখো, তুমি যা দেখতেছ এগুলো তোমার মোহ। আমি যতটুকু জানি ওই ছেলে কখনো তোমাকে বিয়ে করবে না। ওনার কাজই হলো আজকে এই মেয়ে তো কালকে ওই মেয়ে। এলাকার প্রভাবশালী ছেলে। উনি তোমাকে ইউজ করতেছে মাত্র, সময় হলে ছুঁড়ে ফেলে দিবে। এই কথা শুনে আমার স্ত্রী রেগে আগুন। সবাইকে তোমার মতো ভাবো নাকি? নিজে তো প্রথম স্ত্রী রেখে অন্য নারীর প্রেমে পড়ে তাকে ছেড়ে দিয়েছো। সবাই তোমার মতো না। আমি আর তোমার মতো মানুষের কাছে থাকতে চাই না। কালকেই এই বাসা থেকে চলে যাব। এই কথা বলে অন্য রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। অনেকবার ডাকলাম, দরজা খুলল না। আমি আসলে চাইনি আমার সংসারটা এইভাবে ভেঙে যাক। সকাল পর্যন্ত অপেক্ষা করলাম। ওর ঘুম ভাঙল, কাপড় গোছাচ্ছে। আমি বললাম, পাগলামি করো না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিও। চলো নতুন করে শুরু করি। তোমার সব চাও আমি পূরণ করব। তুমি বাইরে কী করেছো সেগুলো আমি ভুলে গেছি। তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। ভুল তো মানুষই করে। আমার কোনো কথাই ও শুনল না। শেষে ওর পা পর্যন্ত ধরলাম, তুমি যেও না আমাকে এভাবে ফেলে। এতটা চেষ্টা করলাম, তাও ওকে আটকাতে পারলাম না। ও চলে গেল। ঠিক 2 বছর আগে আমি যেমন অন্য একজনকে চলে যেতে বাধ্য করেছিলাম,
আজকে আমার প্রথম স্ত্রীর কথা খুব মনে পড়ল। কি ভীষণ ঠকিয়েছি আমি। একটা মানুষ কতটা ঠকলে নীরব হয়ে যায়। আমার প্রথম স্ত্রীর নীরবতা তখন বুঝিনি। আজকে সেম অবস্থায় দাঁড়িয়ে ঠকার হিসাব করতে বসে দেখি ওকে আমি বেশি ঠকিয়েছি। স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় আমার জন্য ওর অবদান ছিল অনেক বেশি। তারপর সংসার, ব্যবসা, ও যেন এক ছায়ার মতো আমার পাশে ছিল। গভীর অন্ধকারে নিজের ছায়াও ছেড়ে চলে যায়, কিন্তু আমাকে আগলে রেখেছিল। বিনিময়ে আমি ওর সাথে প্রতারণা করেছি, চরমভাবে ঠকিয়েছি। কেউ একজন বলেছিল, কারো রূপের সৌন্দর্যের পিছনে ছুটো না। পৃথিবীতে সৌন্দর্যের কোনো শেষ নেই। সব সৌন্দর্য পেতে যেও না। সৌন্দর্য তো মোহ মাত্র, একটা সময় তা ফুরিয়ে যায়। কিন্তু মনের দিক থেকে যে সুন্দর, সেই সৌন্দর্য ফুরাবার না। এমন সুন্দর মনের মানুষকে হারাতে দিও না। যত্ন করে আগলে রেখো। কিন্তু আমি আগলে রাখতে পারিনি। পৃথিবীর সবচেয়ে সুন্দর মনের মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি। প্রকৃতি অবশ্য আজকে আমাকে তার প্রতিদান দিয়েছে। আজকে আমি নিঃস্ব, কিছুই নেই আমার। আমার ব্যবসার পুরোটাই আমার পার্টনারকে দিয়ে আমার অংশের যে টাকাটুকু ছিল সেটা নিয়ে শহরের কোলাহল ছেড়ে আমার যেখানে জন্ম, বেড়ে ওঠা, সেখানে ছোট্ট একটা জায়গা কিনি, 2 রুমের ঘরসহ। তার খানিকটা দূরে একটা বার্গারের দোকান দেই। আমার হারিয়ে যাওয়া ভালোবাসাকে খুঁজতে থাকি। ওর বাড়িতে গেলাম, গিয়ে দেখি সেখানে অন্য কেউ উঠেছে। তাদের কাছে শুনলাম আমার স্ত্রী আমার কাছ থেকে চলে আসার কিছুদিন পরে ওর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। পরে ও এই বাড়ি বিক্রি করে কোথায় যেন চলে গেছে, ওনারা জানেন না। আমার জানা মতে যত জায়গায় ও যেতে পারে সব জায়গায় আমি ওকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কীভাবে পাবো? যখন খোঁজার দরকার ছিল তখন তো খুঁজিনি। আজ বড্ড দেরি হয়ে গেছে। ওর খুব বার্গার পছন্দ ছিল, সেজন্য বার্গারের দোকান দিলাম। যদি কখনো ওর বার্গার খেতে ইচ্ছে করে তাহলে হয়তো কোনো এক সন্ধ্যায় আমার দোকানে আসবে। সেই আশায় আজ অপেক্ষায় বসে আছি। আজকে 28টা বছর ধরে এই ট্রেনে প্রতিদিন একবার হলেও এক স্টেশন থেকে আর এক স্টেশনে ওকে খুঁজে বেড়াই। ট্রেন জার্নি ওর অনেক ভালো লাগতো। আমরা দুজনে এই ট্রেনে কত যে ঘুরেছি তার হিসাব নেই। আরেকটি কথা বলা হয় নাই, আমার দ্বিতীয় স্ত্রী আমাকে ছেড়ে প্রভাবশালী ওই লোকের সাথে এক বাসায় থাকতে শুরু করলো। কিছুদিন পরে যখন বিয়ের জন্য চাপ দেয় তখন ওই লোকের সাথে ওর মধ্যে ঝামেলা হয়। এক পর্যায়ে ওই লোক আমার দ্বিতীয় স্ত্রীকে ধাক্কা দিয়ে 4 তলা থেকে নিচে ফেলে দেয়। খুব ইনজুরি হয়েছে ওর। তারপর থেকে প্যারালাইজড হয়ে হাসপাতালের বিছানায় কাটিয়েছিল মৃত্যুর আগ পর্যন্ত। এই কথা বলতে বলতে বৃদ্ধ লোকটা চোখ মুছলেন। আজকে এই বৃদ্ধ লোকের কথা শুনে আমার স্ত্রীর কথা খুব মনে পড়ে গেল। আমি তো সেম ভুলটাই করতে যাচ্ছি। এমন ভুল আমি করব না, এই বলে বৃদ্ধর কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার স্ত্রীর কাছে চলে গেলাম। এটা আমাদের সমাজের ঘটে যাওয়া একটা ঘটনা মাত্র। প্রতিদিন এমন হাজার ঘর ভাঙার গল্প আমাদের চারিদিকে। কি এক মোহে নিজের বিবেককে বিসর্জন দিয়ে একে অপরকে ঠকাচ্ছি। যে সুখের জন্য আমরা আমাদের ভালোবাসার মানুষকে ঠকাচ্ছি, শেষমেশ কি সত্যি সে সুখের সন্ধান পেয়েছি? প্রশ্ন রেখে গেলাম ছেড়ে যাওয়া মানুষগুলোর প্রতি। যারা এর প্রথম পর্ব দেখেননি তারা প্রথম পর্বটা দেখে নিন। ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন, প্লিজ লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আপনাদের সাপোর্ট পেলে সামনে এগিয়ে যেতে পারবো।